নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সময়টা বোধহয় একেবারেই ভালো যাচ্ছে না চন্দ্রবোরা গাঙ্গুলির। মানে আমি যেটা বোঝাতে চাইছি যে যিনি নিজেকে চন্দ্রবোরা সাপের সঙ্গে তুলনা করেছেন, সেই প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কথা বলছি। কারণ আমি গতকাল আপনাদের একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে উনি এই 26,000 শিক্ষকের চাকরি বাতিলের পরে নিজেকে একটা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ করার চেষ্টা করেছিলেন। মানে তিনি দলীয় অনুশাসন না মেনে বা দলীয় নেতৃত্বের সঙ্গে কথা না বলে তিনি আগ বাড়িয়ে অনেক কিছু প্রস্তাব দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তার একটা আবেদন ছিল যে একটা কমিটি গড়ে দিয়ে সব পক্ষকে নিয়ে সেখানে নাকি সমাধান সূত্র বের করা সম্ভব। তো সেই মতো তিনি ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথাও বলেছিলেন এবং সবকিছু ঠিকও হয়ে গেছিল। ব্রাত্য বসুর অফিসে যাবেন, কিন্তু বুধবার দিন যেটা হয়েছিল যে শেষ মোমেন্টে তাকে আটকানো হয়। বিজেপি সূত্রে যেটা খবর যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা তারা জানতেন না বা তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তিনি মঙ্গলবার দিন সেটা ব্রাত্য বসুকে জানিয়েছিলেন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানের সময়। এবং বুধবার যথারীতি তিনি এসএসসি অফিসে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করার পরে চাকরিহারাদের নিয়ে তিনি গিয়েছিলেন। তারপরে তিনি যখন ব্রাত্য বসুর অফিসে যাবেন সেই সময় তার কাছে নির্দেশ পাঠানো হয় যে তিনি যাতে কোনোভাবেই ব্রাত্য বসুর অফিসে না যান এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি না দেন, এইসব প্রস্তাব দিয়ে। কারণ ব্রাত্য বসুর যে গেম প্ল্যান তাতে তিনি সাকসেস হয়ে যাবেন এবং বিজেপি দল বিপদে পড়বে, এরকম একটা বার্তা তার কাছে পৌঁছানো। যাই হোক, পুলিশের লাঠিচার্জের ঘটনা তাকে বাঁচিয়ে দিয়েছিল। খবর আসে যে কসবাতে ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং তিনি তার প্রতিবাদ দেখে সেই চিঠি ছিঁড়ে ফেলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে। যাই হোক, তখনকার মতো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। কিন্তু সময় ভালো যাচ্ছে না, এই কারণেই বলছি যে যেটা আজকের শুক্রবার দিন শোনা গিয়েছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টাকে ভালো চোখে নেননি বা তার যে মুভমেন্ট, তিনি যেসব কথাবার্তা বলছেন সবটাই তারা নজরে রাখছে এবং তারা মনে করছেন যে এই রকম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বা দলের সঙ্গে আলোচনা না করে এই ধরনের পদক্ষেপগুলো ঠিক না, তাতে আখেরে বিজেপির ক্ষতি হয়ে যাবে। এবং শোনা গিয়েছে যে কেন্দ্রীয় নেতারাই সুকান্ত মজুমদারকে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করেছেন যাতে তিনি এমন কিছু মন্তব্য করে না বসেন, যাতে বা এমন কোনো পদক্ষেপ না নিয়ে বসেন যাতে তাতে বিজেপি দলের ক্ষতি হয়। কারণ বিজেপি চাইছে না যে এই ইস্যুটা আরজি করের মতো হাতছাড়া হয়ে যাক। কারণ আরজি করে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মূলত যখন ডাক্তার আন্দোলন শুরু করেন তখন বিজেপি নেতারা যাওয়ার চেষ্টা করেছিলেন সেখানে এবং সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন গত আগস্ট মাসে আরজি করে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করছিলেন, সে বিবি গাঙ্গুলি স্ট্রিটে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে পৌঁছলে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয় এবং তিনি সেখান থেকে চলে আসেন। তো বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে ওই চিকিৎসকদের মধ্যে বা আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে অনেক সিপিএম, নকশাল, এসওসি এরা মিশে আছে, তারাই এইভাবে আক্রমণ করছে বা তারা এই ধরনের গো ব্যাক স্লোগান দিচ্ছে, তাদের দিকে দাগিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বিজেপির যে নেতারা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ডাক্তারদের আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা যদি না চান যে কোনো রাজনৈতিক নেতা যাবেন না তাহলে বিজেপি সেখানে যাবে না। কিন্তু বিজেপি কর্মীদের বলেছিলেন যে তাদের কোনো মিছিল, মিটিং, যে কোনো বিষয়ে সেখানে যোগদান করতে পরিষ্কার করে তারা বলে দিয়েছিলেন। যদিও ডাক্তারদের আন্দোলনে অনেক সিপিএম, এসওসি, নকশাল তাদের মিছিল মিটিং এ তাদেরকে দেখা গিয়েছিল, কিন্তু বিজেপির নেতারা ওই ঘটনার পরে অগ্নিমিত্রা পালকেও দেখানো হয়েছিল, স্লোগান দেওয়া হয়েছিল, বিক্ষোভ দেখানো হয়েছিল, সেটা ওই স্বাস্থ্য ভবনের সামনে যখন তাদের সেই অবস্থান চলছিল সেই সময়। তো অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এই শুক্রবারের পরে আবার একটা কথা চালু হয়েছে যে এবার কি অভিজিৎ গাঙ্গুলি হ্যাট্রিকের মানে গো ব্যাক স্লোগানের হ্যাট্রিক করবেন, গো ব্যাক স্লোগান শোনার ক্ষেত্রে। কারণ হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি আপনারা জানেন যে গত মঙ্গলবার থেকে তিনি চাকরিহারাদের নিয়ে মুভমেন্ট করছেন। তার বাড়িতে চাকরিহারা গিয়েছিল, তাদের সঙ্গে কথা বলেছেন, কিভাবে উপায় বার্তানো যায়, কি করা যায়, সব পরামর্শ দিচ্ছিলেন। এবং বুধবার দিন এসএসসি অফিসেও গিয়েছিলেন, চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে, সেখানেও চাকরিহারা ছিলেন। এবং আপনারা জানেন যে স্বাস্থ্য ভবনের সামনে 2-3 জন চাকরিহারা তারা হঠাৎ করে অনশন নিজেরা ঠিক করে অনশন করা শুরু করেন। সেই মতো বৃহস্পতিবার রাত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেও গিয়েছিলেন, তাদেরকে গিয়ে অনশন প্রত্যাহারের
অনশনের কথা অনুরোধ করেছেন বা জানিয়েছেন যে অনশন প্রত্যাহার করুন। তো এবার যে শুক্রবার দিন তাদের কর্মসূচি ছিল করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান। সেই চাকরিয়ারা মিছিল করে সেখানে গিয়েছিলেন, কিছু আবার সেখান থেকে গিয়েছিলেন বিকাশ ভবনে, যেহেতু ব্রাত্যভূষির সঙ্গে তাদের বৈঠক হচ্ছিল। তো স্বাস্থ্য ভবনে যখন তাদের সেই জমায়েত ছিল, সেই জমায়েতে অভিজিৎ গাঙ্গুলি গিয়ে তিনি অনেক কিছু বলার চেষ্টা করেছেন যে কি কি রুলস রয়েছে এসএসসির, কি বৃত্তান্ত, রাজ্য সরকার যদি এসএসসি কে অর্ডার দেয় সেক্ষেত্রে এসএসসি এইসব যোগ্য অযোগ্য নির্ধারণ করে সেই তালিকা বার করতে বাধ্য, এসব ধরনের আইন টাইনের ধারা তুলে বলেছেন। কিন্তু সেখানে একটু তাল কেটে যায়, সেটা হচ্ছে যে চাকরিহারাদের অনেকেই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে গো ব্যাক স্লোগান দেন, এবং তাদের বক্তব্য যে আমরা চাইছি যে এই আন্দোলন কোনো রাজনীতি ছোঁয়া না, কিন্তু বিজেপি এখানে ফায়দা লোটার জন্য এসছে, তাদের আসল লক্ষ্য হচ্ছে ভোটে ফায়দা তোলা, 26-এর ভোটে ফায়দা তোলা। যাই হোক, এই বলে তাকে দাগিয়ে দেন। এতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু অসন্তুষ্ট হয়েছেন বই কি, তবে তিনি বলেছেন যে তিনি থাকবেন, রাত পর্যন্ত থাকবেন, এবং তিনি দমে যাওয়ার পাত্র নন। এবং তার অভিযোগ যে এই চাকরিহারাদের মধ্যে তাকে যারা স্লোগান দিয়েছেন তারা নাকি এসইউসি নকশাল সিপিএম এর, পরিষ্কার বলেছেন সিপিএম নকশাল এবং এসইউসি যারা আছেন বা মিশে আছেন তাদের মধ্যে, তারাই তাকে দেখে এইসব ধরনের করেছেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মামলার শুরুতে তার এজলাসে মামলা করেছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তিনি প্রথমে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, সেটা চ্যালেঞ্জ হওয়ার পরে হাইকোর্টে যায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটাই বাতিল করেছিল, সেটার বিরুদ্ধে রাজ্য সরকার ফের হচ্ছে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট আলটিমেটলি পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে, যাতে 26,000 চাকরি চলে গিয়েছে। তো অভিজিৎ সূত্রপাতটা তিনি করেছিলেন যে যোগ্য অযোগ্য যেটা সিবিআই রিপোর্টের উপর সংসদ এসএসসি মেনে নিয়েছিল, সেই অনুযায়ী তিনি চাকরি বাতিলের নির্দেশও দিয়েছিলেন, 1,000, 5,500, 6,000 যেটা তিনি নির্দেশ দিয়েছিলেন। তো তখন অনেকে বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে, অনেকে মানে কি একেবারে মিডিয়ার সমস্ত মিডিয়াই প্রায়, এবং তার থেকে তিনি যেভাবে রেগুলার বিভিন্ন মামলাতে সিবিআই অর্ডার দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন, এইসব ধরনের কথা, তখন দুর্নীতির বিরোধী প্রতীক হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিহিত করা হচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে, যিনি হচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন একজন বিচারপতি হিসাবে। যদিও শাসক দল তখন সমালোচনা করেছিল, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বারেবারেই তাকে আক্রমণ করেছেন যে যদি রাজনীতি করতে হয় তাহলে বিচারপতি চেয়ার ছেড়ে এসে মাঠে ময়দানে রাজনীতি করুন। যাই হোক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ছেড়ে এসে বিজেপির ঝান্ডা হাতে নিয়েছেন। কিন্তু অনেকে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতি এখন আর নেই, সেটা বোধহয় তিনি আর মানে উপলব্ধি করেন না, মানে তিনি ভাবতে পারেন না আসলে বিষয়টা। কারণ অনেকেই এসছেন রাজনীতিতে অন্য পেশা থেকে, তাদের এই সমস্যাটা হয়েছে, কোনো আইএস অফিসার কি বিচারপতি কি অন্য ফিল্ডে যারা ছিলেন বিশিষ্ট ব্যক্তি, তারা যখন রাজনীতিতে এসছেন, তারা রাজনীতিতে এসে রাজনীতির কতগুলো ব্যাকরণ আছে সেই ব্যাকরণগুলো তারা ভুলে গিয়েছেন। তখন তারা পেশায় থাকতে যে অবস্থাতে ছিলেন সেই অবস্থার কথাটাই তারা ভাবেন, এবং তারা মনে করেন যে আমি যেরকম আছি সেভাবেই চলবো, রাজনীতিতে যেগুলো চলে না এটা তারা উপলব্ধি করতে পারেন না। অভিজিতের মধ্যে তাই হয়েছে, কারণ তিনি এখনো মধ্যে নিজেকে বিচারপতি হিসাবে ভাবেন, কারণ তিনি যে এখন আর বিচারপতি নেই, তিনি যে একজন বিজেপির দলের সাংসদ এবং তিনি একজন রাজনৈতিক কর্মী, সেটা বলে তিনি ভুলে যান। তাই হচ্ছে এই দলকে এড়িয়ে গিয়ে নিজের বাজার, মানে নিজেকে একটা ত্রাতা, একটা মসিয়া ভাবার একটা প্রবণতা, এই জিনিসগুলো তার মধ্যে এসে যাচ্ছে, যার ফলে গিয়ে যেখানে হয়তো চাকরিরা বলছে যে আমরা রাজনীতি চাই না, সেখানে গিয়ে হাজির হচ্ছেন, হাজিরে দেখাচ্ছেন যে তাদের প্রতি কত সহানুভূতিশীল, এইসব করার চেষ্টা করছেন। দলকে না জানিয়ে তিনি শাসক দলের মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন, এসব করছেন। আসলে সমস্যাটা ওই একটাই, এই অন্য ফিল্ড থেকে যারা আসেন তাদের এই একটা সমস্যাই হয়। কোন আইএস অফিসার এসছেন, তিনি এসে কি বলে রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন, কি এমনি সাংসদ হয়ে গেলেন, হয়ে সেই পার্টিটার যে অনুশাসনগুলো মানতে হয়, পার্টি কিভাবে চলে, পার্টি কি স্ট্র্যাটেজিতে চলে, এগুলো তারা তখন ভুলে, তারা ভাবে যে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা সেই রকম ভাবে আচরণ করব। এটা করতে গিয়ে অভিজিতের এই সমস্যাটা হয়েছে। যাই হোক, আবার আজকের একটা বাড়তি কি বলে তার অস্বস্তি, সেটা হচ্ছে যে কুণাল ঘোষ তাদের সাংবাদিক সম্মেলনে প্রতিদিন বিকালে তিনি যেটা করেন, সেখানে একটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ফুটেজ চালিয়েছেন, সেটাতে তিনি দাবি করেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে বলছেন যে
যাদের আমি চাকরি খেয়েছিলাম, এসে সুপ্রিম কোর্টের সামান্য একটি স্টে অর্ডারে তারা বেঁচে আছে, আশা করি শীঘ্রই মারা যাবে। তা কুণাল যেটা বলতে চেয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদের চাকরি খেয়েছিলাম কথাটা বলেছেন, কারণ তিনি বোধহয় চাকরি খাওয়ার ব্যাপারটাতেই বেশি আনন্দিত বা উল্লসিত, তাই এটা দিয়ে তিনি বলেছেন। এবং কুণাল এও বলেছেন যে উনি চাইলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন যদি আমি ভুল বলে থাকি বা ভুল জিনিস আপনাদের সামনে প্রকাশ করে থাকি। তাই যা কুণাল আবার একটুখানি অস্বস্তি বাড়িয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতেই পারেন যে চাকরি তো আমি খেয়েছিলাম, কিন্তু অযোগ্যদের চাকরি খেয়েছিলাম, জানি না সেটা তিনি কি বলবেন, আদৌ কুণালের বক্তব্যের জবাব দেবেন কিনা। কিন্তু সমস্যা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটাই, কিন্তু বারে বারে কিন্তু ওই জিনিসটা ভুলে যাচ্ছেন যে তিনি আর বিচারপতি নেই। তাই পার্টির কথা, পার্টির সঙ্গে আলোচনা করা, এসব জিনিসগুলো ভুলছেন বলেই হয়তো দল তাকে সতর্ক করছে, এবং দল বোধহয় বারে বারে হয়তো বিপদের আশঙ্কা করছে তিনি কি করে বসেন। সেই কারণেই বুধবার দিন তাকে আটকানো হয়েছিল, এবং আর যাতে এরকম ঘটনা না ঘটে সে কারণেই বোধহয় দল তাকে সতর্ক করেছে। জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই দলের নির্দেশ মেনে আগামী দিনে চলবেন কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।